দর্শক, সংবাদ প্রকাশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের নিয়মিত আয়োজন আমার ভুবন। আজকে আমার ভুবনে যুক্ত হবেন পশ্চিমবঙ্গ থেকে কবি, অনুবাদক মনীষা চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। মনীষা চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমাদের সংবাদ প্রকাশের পক্ষ থেকে স্বাগত জানাই। প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? বেশ ভালো। আচ্ছা, আপনারা? আমরা ভালো আছি। এই বইমেলায়, কলকাতা বইমেলা চলছে, বাংলাদেশেও বইমেলা চলছে। তো বইমেলায় আপনার একটা কবিতার বই প্রকাশিত হয়েছে। আমরা এটা দিয়ে শুরু করতে চাই। আপনি এই বইটা সম্পর্কে যদি একটু বলেন। বইটির নাম নিচুতলার মানুষ। এই কাব্যগ্রন্থে বিভিন্ন মানুষের, মানে আমরা আপনারা সকলের, আমাদের এক না এক সময় হয়তো কোনো কারণেই হোক এক বাধ্যতামূলক নিচুতলার মুখোমুখি হয়ে দাঁড়াতে হয়। এই যেমন এক ছাত্র তার হাঁটার পথে বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি যায়, তারপর তার ডিগ্রি নিয়ে সমস্যা, তারপরে তার চাকরির সময় রোজগারের সময় বিভিন্ন রকমের সমস্যা, তারপর তার অত পরিশ্রমের পর মান সম্মান নিয়ে সমস্যা, বিভিন্ন রকমারি আমাদের যে নিচুতলাকে দেখতে আমরা বাধ্য হয়ে যাই, সেই নিচুতলার বর্ণনা আছে এই কাব্যগ্রন্থে। আচ্ছা, বিভিন্ন এখানে রকমের কতগুলি কবিতা আছে? এখানে 52টি কবিতা আছে। আচ্ছা, এটা প্রকাশ করেছে সম্ভবত অভিযান পাবলিকেশনস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমি মনীষা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি হিন্দিতে একসময় লিখতেন, হিন্দি থেকে হ্যাঁ, বাংলায় অনুবাদ করতেন, বাংলা থেকে হিন্দি অনুবাদ করতেন। বাংলাতে লেখালেখিটা শুরু সম্ভবত 2016 সাল থেকে। এই ঘটনাটা যদি আমাদের দর্শকদের একটু শেয়ার করেন, বিষয়টা কি? প্রথমত আমি হিন্দিতে লিখতাম যখন আমি ঝাড়খণ্ডে থাকতাম, ধানবাদ শহরের থেকে। সেই সময় আমার বাবার কাছ থেকেই আমার লেখার যে পাওনা, আমি বাবাকে দেখতাম তখন আমি খুবই ছোট, তখন আমার বাবা মারা যান। তারপরেই ওনার ওনার বিভিন্ন রকমের বই পড়ে ওনার থেকেই মানে শেখা কি কবিতা লেখা, ওই প্রেমটা বেশ ওখান থেকেই আসা। তারপরে হিন্দিতে লিখতে লিখতে আমার তারপরে বিয়ে হয় পশ্চিমবঙ্গে। এইখানে এসে আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে আমি বাংলাটা শিখলাম। উনি আমাকে বাংলা শেখালেন। আমার এত লেখার ইচ্ছা, উনি আমার লেখাকে উৎসাহ দিতেন, না খুব ভালো লেখো তুমি, তুমি নিশ্চয়ই পারবে। তারপরে আস্তে আস্তে বাংলা শিখে তারপরে লেখা আবার শুরু হলো 2016 থেকে। দিয়ে দু আচ্ছা হাজার আঠারো সালে আমার প্রথম কাব্যগ্রন্থ আসে, ধূসর। আর এই বছর অভিযানের হাত ধরে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, নিচুতলার মানুষ। আচ্ছা, আমরা নিচু তলার মানুষের থেকে এই মুহূর্তে একটা কবিতা শুনতে পারি কিনা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, দেখেই পড়ছি। Sure. ঠিকানা। দুপা হেঁটেই দেখেছিলাম রসদ টাঙানো, বাজার ভর্তি লোক। আমি বিয়ের পিঁড়িতে বসে ভাগ্য লিখছিলাম ঘন ঘন, নিখিল পেয়েছিল চোখ। তারপরই দিতে হয়েছিল ঝাঁপ রং ভর্তি জলে, নানান ভাষা ও শ্রেষ্ঠ সংস্কৃতি যার দলে। যা কিছুই ছিল হাতে সবটাই দেখি ভুলের পাতে, নতুন এবিসিডি নতুন হয়েছিলাম সেই রাতে। তারপর যখন বয়স বেড়ে আমি অষ্টআশি, মধ্যেখানে সন্তান আর যত্নহীন শরীর ভর্তি গোষ্ঠী। উচ্চতর শিক্ষায় এই তো আমি চড়েই চলেছি ক্রমে ক্রমে। জানো কি, আমার ঠিকানা এখন শহরের শ্রেষ্ঠ বৃদ্ধাশ্রমে। বাহ, চমৎকার কবিতা। বৃদ্ধাশ্রম একটা মনোকষ্টের জায়গা তৈরি করে। আমি একটু জানতে চাই মনীষা আপনার কাছ থেকে যে নারীদের লেখালেখির ক্ষেত্রে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, যেমন তার সংসার, প্রথমত সংসারের মধ্যে আবার যদি আমি চিন্তা করি যে তার স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, এদের দেখভাল করা। কোনো কোনো নারী হয়তো কর্মজীবী, এই সংসারের পাশাপাশি আবার কর্মজীবনে তাকে সময় দিতে হয়। এই সব কিছু মিলিয়ে একজন নারীকে লেখালেখির সময় বের করতে হয়। আপনি আপনার লেখালেখিটা কিভাবে মানে সমন্বয় করেন? আমি অবশ্যই নিজের দায়িত্ব কর্তব্য প্রথমে পালন করি। বাচ্চা আছে, খুবই ছোট বাচ্চা, তাদেরকে দেখতেই হয়, তাদেরকে আমি ছাড়তে পারি না। তো সবটি সেরে তাদের ঘুম পাড়িয়ে তারপর ওই যে একটা ইচ্ছে থাকতে হয়, ইচ্ছে যে যাই বলবেন সবটা মিলিয়ে মিশিয়ে লেখা। তারপরে
শ্বশুরমশাই বারংবার বলে এসেছি, উনি আমাকে অনেক সাহায্য করেছেন, আমার এই ইচ্ছেকে অনেক উৎসাহ দিয়েছেন কি না তুমি পারবে। আমি অনেক সময় কি হয়েছে, বাচ্চা রাত্রি 1টার সময় তো ঘুমিয়েছি, আমি দুটো দুটো অব্দি 2:30 অব্দি আমি নিজের লেখা নিয়ে থেকেছি, কিন্তু থেকেছি। মানে আমার যে লেখার শখ, মানে আমি মানে এই যে মনের মধ্যে আছে আমি করব, তাই তাই হয়তো মনে হয় জেদ থাকলে হয়তো সবই করা যায়, যতই কর্তব্য দায়িত্ব সব পালন করেও সব করা যায়, এটা আমার বিশ্বাস। আচ্ছা, না সেটাই। আর প্রত্যেক লেখকেরই ভেতরে একটা প্রশ্নের উত্তর থাকে আর কি, যে আমি কেন লিখি। তো এই প্রশ্নটা যদি আমি এই মুহূর্তে আপনাকে করতে চাই, যে আপনি কেন লিখেন, মানে এইটার পিছনে কোনো উত্তর নিশ্চয়ই আপনার কাছে আছে। প্রথমত বাবাকে দেখেছিলাম একটা স্বপ্ন, বাবা যে স্বপ্নের পথে, বাবা আমার খুব অসুস্থ থাকতেন, তার মধ্যে কেন তাকে দেখেছি লেখালেখি নিয়ে। উনি ব্যাংকে ছিলেন, ব্যাংকে কর্মচারী ছিলেন, উনি সারাদিন কাজের পর এসে রাত্রি অনেক রাত অব্দি মানে আমাদেরকে পড়াশুনো করিয়ে লেখাপড়া করিয়ে তারপর তিনি লেখা কাজ করতেন। মানে এতটাই ওটা, মানে এতটাই ভালোবাসার জায়গা তার ছিল। মানে আজ তিনি নেই, মানে ওই জায়গাটাকে আজ যখন কবিতা লিখছি বা পড়ছি বা আরো কাউকে জানছি, মানে এটা কি রকমের ভালোবাসা আজ এসে বুঝতে পারছি কেন সেই মানুষটা আমাদের চলে গেল। খালি কবিতার প্রেম নিয়ে নিজের শরীরের প্রতি যত্ন না নিয়ে তিনি চলে গেলেন। সেখান থেকে আমার শেখা কি ভালোবাসা কাকে বলা হয়। এই যে শিক্ষা, পড়ার শিক্ষা, লেখার শিক্ষা সবটা মিলিয়ে মানে এটা এক অদ্ভুত ভালোবাসার জায়গা। তাই আমি কবিতাকে ভালোবেসে কবিতা লিখি। মানে বাহ, এই ভালোবাসাটাও হয়তো এক রকমের শিক্ষাই বলতে পারে। আচ্ছা আচ্ছা। মানে একটা কবির তো আবার অনেক পড়াশোনাও করতে হয়, আপনার পড়াশোনার সময়টাও বের করতে হচ্ছে, সেখান থেকে হুম, অনেক একদম। কিছু জানতে হচ্ছে। পড়াশোনা শেখা হচ্ছে আমি এখন মানে ভগবানের দয়ায় বলতে পারেন, মোবাইল থাকার কারণে বাচ্চাকে ঘুম পাড়াতেই হোক বা নিজের কাজ করতে করতেই হোক, আমি সে সময় বই পিডিএফ খুলে সে সময় মোবাইল থেকে পিডিএফ খুলে পড়ে নিই। বা সে সময় সব সময় কিন্তু আমাদের মেয়েদের সব সময় বই খুলে পড়ার সময় হয় না, এটা বাস্তব হুম কথা। হুম হুম। তো সেই সময় আমাদেরকে যদি করতেই আছে, শিখতেই আছে, আমাদেরকে সে মধ্যেখান থেকে হলেও সময় বার করে কাজ করে নিতে হবে। তো আমি বলবো মোবাইল থেকে আমি পিডিএফ দেখে অনেক কিছু শিখেছি। আমার বন্ধু বান্ধবরা আমাকে পিডিএফ প্রচুর পাঠিয়েছেন, না পড়ো পড়ো, পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে, অনেকেই সাহায্য করেছে, যে কারণে আমি আমার পড়ার কাজটা একটু হলেও চালিয়ে যেতে পারছি। আচ্ছা, আমরা নিচু তলার থেকে আরেকটা কবিতা শুনতে চাই, আপনার ভালো লাগার আরেকটা কবিতা যদি আমাদেরকে শোনান। আচ্ছা, ঠিক, একবার। আচ্ছা, ডিগ্রি নিয়ে বলি। হুম। মুখাপেক্ষী দামাল বসে নেতিয়ে পড়ছে সাহস, বুকের বলদ ঠান্ডা হয়ে গুটিয়ে নিচ্ছে আতস। বাজি জিতেছে হতাশারা, ব্যাপার হয়েছে ক্ষীণ। আমার ডিগ্রি আস্ত সিরিয়াল, পকেট ভর্তি ঋণ। পাচ্ছে প্রকাশ গন্ধরাজে আমার ঠিকানা জলে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে জীবন নৌকোডুবির তালে। তবুও একই প্রশ্নেরা ঘাড়ে চড়ে দখল করেছে ঘর। বেকার জীবনটাই কি এই লম্বা যাত্রার আস্ত ফলাফল? এই আমার বাহ, আরেকটা ডিগ্রি। খুবই খুবই সুন্দর, খুবই চমৎকার কবিতা। আমার আরেকটা, মানে আমরা একটা শেষের দিকে চলে আসছি, আমি একটা একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছিল যে আহ, ভারতে বিশেষ করে বাংলার থেকে আধিপত্য হিন্দির বেশি, যেহেতু এটা একটা রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃত ভাষা। তো আপনি এই হিন্দি ভাষার লেখালেখির থেকে বাংলায় কেন আসলেন? মানে সাধারণত তো দেখা যায় যে বাংলার লেখকরা হিন্দিতে লেখে অথবা ইংরেজিতে লেখে, তাতে করে তাদের একটা স্বীকৃতির জায়গা বা তাদের একটা পরিসরের জায়গা একটু বৃদ্ধি পায়। তো আপনি ঠিক উল্টোটা করলেন, সেটার পিছনে কারণ কি? আমি বাংলাটাকে আরো ভালোবেসে ফেললাম কারণ কি, প্রথমত এটা আমার মাতৃভাষা, যাকে নিয়ে নিজের প্রকাশটা হয়তো আরো বেশি ভালো করে করা যেতে পারবে। তাই আমি বাংলাটাকে আরো বেশি শেখার চেষ্টা করে যাচ্ছি, যাতে আমি আরো বেশি মানে নিজের মতো করে যাকে বর্ণনা করতে পারি। অন্য ভাষাতে অবশ্যই করা মানে খুবই ভালো, কিন্তু নিজের ভাষায় যে বর্ণনা করা তার আনন্দই আলাদা, যে কারণে আমি নিজের ভাষাটাকে আগে ব্যবহার করলাম। আচ্ছা, আরো আরেকটা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, যে যারা নতুন লেখেন
তাদের বই প্রকাশ করার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। একদম অনেক সময় অর্থের বিনিময়ে বই প্রকাশ করতে হয়, প্রকাশকের দ্বারে দ্বারে যেতে হয়, তারপরেও তারা তাদের বইটাকে প্রকাশ করতে পারে না। আপনি আপনার ধূসর থেকে যদি আমি শুরু করি এই নিচু তলার মানুষ পর্যন্ত, আপনি কিভাবে আপনার চ্যালেঞ্জগুলো মানে মুখোমুখি হয়েছিলেন? প্রথমত আমি চেষ্টা করেছিলাম কি আমি নিজের মতো আমি প্রথমত ফেসবুকেই প্রথম লিখি। মানে আমি এক দাদাকে দেখেছিলাম ফেসবুকে ওনার লেখা শিখে সেখান থেকে আমার হলো কি আমি ফেসবুকও এখানে পোস্ট করতে পারি, তাহলে আমার নিজের ভাবকে প্রকাশ করতে পারি এইভাবে। তারপর আমি একটা গ্রুপে যাই, গ্রুপে নিজের থেকে লিংক তারা পাঠিয়েছিলেন, তো সেখান থেকে ওনারা বলেন আমি আপনার লেখা প্রকাশ করব আমাদের ম্যাগাজিনে। সেই থেকেই মানে অনেক দাদারা আমাদের সাহায্য করেছেন কি লেখা পাঠাও ম্যাগাজিনে, প্রথমে লেখা পাঠাও তারপর বইয়ের কথা মানে ভাববে। কারণ কি ম্যাগাজিনে আগে প্রথমত সবার সম্মুখে না এলে নিজের বইটা যে প্রকাশ করবে, তোমাকে যে আরো লোকেরা পড়বে, পাঠকেরা পড়বে, তার কোনো মানে নেই। সেক্ষেত্রে ম্যাগাজিনে আগে প্রথম লেখা দাও। তারপরে আমি অনেক সাহায্য পেয়েছি, মানে অনেকেই লেখা ভালোবেসে আমার লেখা যে প্রকাশিত করেছেন এটাই আমার কাছে অনেক বড় পাওনা। খুব যে একটা যুদ্ধ করেছি তাও বলবো না। তো তারপর আমি অভিযানে লেখা পাঠাই। প্রথমে আমি সরি ইসবে লেখা পাঠিয়েছিলাম, ওনারা নিজেরা প্রকাশ করলেন। তারপরে তারপরে অভিযানে অভিযানে মারুফ দা আমার অনেক সাহায্য করেছে। উনি বললেন ওনাদের এর প্রথমে দেখা হবে কি লেখা পছন্দ হচ্ছে কি হচ্ছে না, তারপর উনি বলবেন, তারপর ওনাদের ফোন আসে, ফোন আসার পর না আপনার লেখা পছন্দ হয়েছে, আপনার বই প্রকাশ পাচ্ছে বই মেলায়, তাতে ব্যাস এই আনন্দ। আচ্ছা, ধূসরটা কোথা থেকে প্রকাশ হয়েছে বললেন? এসব প্রকাশনী থেকে। আচ্ছা আচ্ছা। তো এটা প্রথম বইয়ের বাংলা আবেদনটাই বিশ্ববিদ্যালয় অন্যরকম। অন্যরকম সেই। তো কবিতায় লিখছেন, এর পাশাপাশি কি গদ্য বা অন্য কোনো চিন্তা আছে কিনা, গল্প হ্যাঁ, লেখার হ্যাঁ, কোনো ভাবনা গল্পের আছে জন্য কিনা? চেষ্টা করছি, ভাবনার মধ্যে আছে গল্প লেখার। তবে গল্প লেখার জন্য হয়তো আবার সময়ও লাগবে, কারণ কি বুঝতেই পারছেন তার মধ্যেখানে চেষ্টা করে যাচ্ছি যাতে আমি গল্পেরটা যা প্রকাশ করতে চাইছি, প্রকাশিত করতে যাচ্ছি তা যেন হয়, খুব শীঘ্রই যেন করতে পারি, ব্যাস এই। আচ্ছা, আপনি আপনার কবিতায় সাধারণত মানে কি বলতে চান? মানে এই যে নিচু তলার মানুষ, এখানে আমি একটা বৃদ্ধাশ্রমের কথা শুনলাম বা একদম নিম্নজীবী মানুষের কথা শুনলাম। সেই মানুষগুলো কি আপনার মানে উপজীব্য আপনার লেখার? হ্যাঁ, তাই আমি তাদের ভাবনাটাকে আসলে সব এই ভাবনা প্রকাশ করা হয় না, এসব ভাবনাকে এড়িয়ে দেওয়া হয়। কে কি করলো, ডিগ্রি পেলো কি পেলো না, এড়িয়ে দেওয়া। হ্যাঁ, ও যেদিন মানুষ দাঁড়িয়ে যায়, যেদিন খুব ভালো উঁচু জায়গায় পৌঁছে যায়, মানুষ তখন তার হয়ে কথা বলে কি হ্যাঁ এ ভীষণ যুদ্ধ করে আজ দাঁড়িয়েছে। কিন্তু যে যুদ্ধটা করছে সে যুদ্ধকে কেউ প্রকাশ করে না, তে যুদ্ধ করছে এই যুদ্ধ চলাকালীন কে কেউ প্রকাশ করে না, তুমি আগে দাঁড়াও তারপর তার প্রকাশই না। তো সেই ক্ষেত্রে এই যে যুদ্ধ, আমি এই নিচুতলার মানুষে এই যুদ্ধকে প্রকাশ করে রেখেছি কি তারা কষ্ট করে তারা লড়ে নিজের জায়গায় দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে, চাইছে দাঁড়াক যা না দাঁড়াক, তার আচ্ছা, চেষ্টাটাকেই নিচুতলার মানুষে প্রকাশ। বাহ! আপনি কবিতা লিখেন, আবৃত্তি করেন। আমি যতটুকু জানি আপনি গানও আ চর্চা করেন। তো আমরা কি সেইভাবে সামান্য ২-১ কলি শুনতে পারি আপনার গানের? আচ্ছা, চেষ্টা করছি, তবে আপনার গান প্রিয় আমি যেকোনো গান। ভোকাল ঠিক রবীন্দ্রসঙ্গীতই তবে গাওয়া। ঠিক আছে। প্রাণ ভরে দিশাহরি মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে দিশাহরি মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু আলো, আরো আলো
হুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে মনীষা। আপনার লেখালেখি, আবৃত্তি, গান, সংসার সবকিছু সুন্দর এবং সুষ্ঠুভাবে হোক, এই প্রত্যাশা জ্ঞাপন করি। আপনি যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান শেষবারের মতো, আমরা অনুষ্ঠানের একদম শেষের পর্যায়ে চলে এসেছি। আমি বলতে চাইবো এই সময় খুব খারাপ যাচ্ছে, প্রত্যেকেই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন অনেকেই তারা অসুস্থ বাড়িতে যারা আছেন, এখন আর্থিক দিক দিয়েও আমাদের সব জায়গায় প্রচন্ডই খারাপ পরিস্থিতি হয়ে আছে। প্রত্যেককে ভগবানের কাছে প্রার্থনা করবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, সবাই যেন ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আচ্ছা, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আমাদের এই আমার ভুবন। আমরা মনীষা চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংবাদ প্রকাশের সঙ্গে থাকবেন।